পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের 114 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে 7, 8, 9, 10। তো এই চারটা ম্যাথ তোমাদেরকে আজকে আমি সমাধান করে দিব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকলো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বা নতুন আছো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, এখন আমরা 7 নম্বর ম্যাথটা সমাধান করব। দেখো 7 নম্বরে এই জ্যামিতির এই ম্যাথে এখানে প্রশ্ন আগে বুঝি যে বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি অংশগুলো পূরণ করো। তো এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে বা খালি ঘর পূরণ করতে হবে এবং সবগুলো হচ্ছে বৃত্ত সম্পর্কিত। তো প্রথম যে প্রশ্নটা আছে যে কেন্দ্র থেকে, যে এই প্রথম যে প্রশ্নটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো এই ক নাম্বার, মানে কি বলা হয় দূরত্বটাকে, সেটা আমরা লিখতে হবে এখানে। তো এই যে আমরা এখানে একটা বৃত্ত আমরা অলরেডি এঁকে রাখছি। এই যে বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র হচ্ছে এটা। তো এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আর পরিধি কোনটা? এই যে চারপাশে যে সার্কুলার যে আকৃতিটা আছে বা বৃত্তাকার যে আকৃতিটা আছে, এই রেখাটাকেই বলা হয় তোমার হচ্ছে পরিধি। এখন এই কেন্দ্র থেকে এই পরিধির উপরে যে কোনো আমরা রেখা যদি টানি তাহলে সেটাকে কি বলে, সেটাই হচ্ছে এখানে প্রশ্ন। তো এই দেখো, আমরা যদি এই কেন্দ্র আর হচ্ছে এই পরিধি যদি যোগ করি, পরিধির যে কোনো পরিধির উপরে এরকম অসংখ্য বিন্দু আছে, তো এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো জায়গায় যদি আমরা এরকম যোগ করি তখন সেই যে দূরত্বটা পেলাম, ধরো এটা যদি হয় ক আর এই দূরত্বটা হচ্ছে খ। তো এখন এই ক আর খ এই দূরত্বটাকে কি বলা হবে? তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, যেটাকে বলা হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, তো এটা আমরা যেখানে লিখে দিব ব্যাসার্ধ। তার মানে ক নম্বর উত্তর কি পেলাম? ব্যাসার্ধ। আর এই পরের যেটা বলছে পরিধির একটি অংশ হলো এই খ, সেটাকে কি বলে? পরিধির একটা অংশ। তো পরিধি কোনটা? পরিধি হচ্ছে এই যে যে চারদিকে ঘুরিয়ে যে রেখাটা, এটাকে বলা হয় পরিধি। এখন পরিধির একটা অংশ বলতে ধরো এই পয়েন্ট থেকে আমরা যদি এই পয়েন্ট, এটা যদি আমরা এরকম একটা রেখা টানলাম বা পরিধির যে এই অংশটুকু, এই অংশটুকু কি বলা হয়? পরিধির যে কোনো অংশ, সেটা শুধুমাত্র এই অংশ না, এই পরিধির উপরে যে কোনো জায়গায় যদি আমরা একটা অংশ নেই সেটাকে কি বলা হয়? সেটাকে, সেই অংশের নাম হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ মানে এইখানের এই অংশটুকে বলা হবে কি? বৃত্তচাপ। এখন পরের যে প্রশ্নটা হচ্ছে একটি রেখাংশ যা এই খ বলতে কি, খর উত্তর কি ছিল? বৃত্তচাপ। একটি রেখাংশ যা বৃত্তচাপের দুইটি প্রান্তবিন্দু যোগ করে তা হলো কি? তো এই দেখো বৃত্তচাপের দুইটা যে প্রান্তবিন্দু, যে এইটা একটা প্রান্তবিন্দু আর এটা একটা প্রান্তবিন্দু, তো এটা হচ্ছে বৃত্তচাপের দুইটা প্রান্তবিন্দু। এই রেখাংশটা যদি আমরা যোগ করি, দেখো যে এটা যদি আমরা যোগ করি এটাকে কি বলা হয়? এখানে প্রশ্নটা কি? একটি রেখাংশ যা বৃত্তচাপের দুইটি প্রান্তবিন্দু যোগ করে তা হলো কি? এই যে রেখাটা, এটাকে কি বলা হয়? জ্যা বলা হয়। জ্যা। বৃত্তচাপের এই দুইটা প্রান্তবিন্দু যোগ করলে যে রেখাটা পাবো, যে রেখাংশটা পাবো, সেটাকে কি বলা হয়? জ্যা। তো এরকম তো বৃত্তচাপটা আরো বড় হতে পারে, ছোট হতে পারে। তো এখান থেকে আমি এই পর্যন্ত দিলাম, তখন এইটা আর এটা যদি যোগ করতাম ওইটাই হচ্ছে একটা বৃত্তচাপ, এটা হচ্ছে একটা জ্যা। তো তারপরের যে প্রশ্নটা, যে এটা হয়ে গেল, এই পরের যে প্রশ্নটা, যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই গ নম্বর কি? গ নম্বর উত্তর ছিল কি? জ্যা। তো এই জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে কি বলা হয়? ধরো এই কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে যদি একটা রেখা যায়, ধরো আমরা এটা একটা রেখা আমরা দিলাম যেটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে যাচ্ছে। তো এই রেখাটাকে কি বলা হবে? এই যে এই জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে কি বলা হয়? দেখো এই যে যে আমরা প্রথমে দেখলাম ব্যাসার্ধ, এই যে এইটা আর এটা দূরত্বটা ব্যাসার্ধ। এখন এইখান থেকে এই দূরত্ব, এটাকেও ব্যাসার্ধ বলা হবে। এখান থেকে এই দূরত্ব, এটাকেও ব্যাসার্ধ বলা হবে। তো আর পুরাটাকে এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হবে, এটা কিন্তু একটা জ্যা। ধরো যদি আমরা এই বৃত্তচাপটা আমরা চিন্তা করতাম, যে এই পুরো এই বৃত্তচাপটা চিন্তা করতাম, তাহলে এটা কি একটা জ্যা, আর এটাও একটা জ্যা। তো জ্যা যদি বৃত্তর কেন্দ্র দিয়ে যায়, এটা খেয়াল করবা যে জ্যা যদি বৃত্তর কেন্দ্র দিয়ে যায় তখন সেটাকে বলা হয় ব্যাস। তার মানে এই যে এটা হবে কি? ব্যাস।
ব্যাস। তো কেন্দ্রগামী যে রেখাটা সেটাকে বলা হয় কি ব্যাস। তো এটা একটা জ্যা, এই জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে বলা হবে ব্যাস। পরের যে প্রশ্ন, যদি এই ঘ নম্বর ছিল কি ব্যাস, যদি ব্যাস 10 সেন্টিমিটার হয় তাহলে ক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? দেখো এটা একটু বুঝো, এটা হচ্ছে তোমার ব্যাস, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাস। তো এইখান থেকে যদি আমরা ব্যাসার্ধের কথা চিন্তা করি, এখান থেকে এইটুকু একটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এইটুকু আর একটা ব্যাসার্ধ, তার মানে এইটুকু আর এইটুকুর যোগফল, তার মানে পুরাটা মিলে হলো কি ব্যাস। তো সেই ব্যাস যদি ধরো এইখান থেকে, ধরো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা আমরা ধরে নিলাম। তো এক্স ওয়াইয়ের যে মান সেটা যদি তোমার 10 সেন্টিমিটার হয়, এখান থেকে এই পর্যন্ত যদি 10 সেন্টিমিটার হয়, তো এখন তার অর্ধেক, মানে এই কেন্দ্রর এই পাশে আছে অর্ধেক, এই পাশে আছে অর্ধেক, তো অর্ধেকটুকু ধরো এক্স, এটাকে ও ধরলাম, তো এক্স আর ও এটুকু তাহলে কত হবে? অর্ধেক। এটাই একটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ একটা, এটা একটা ব্যাসার্ধ। তো এখন এখানে বলছে যে ব্যাসার্ধ বের করতে বলছে, তার মানে এই রেখা পুরাটা হচ্ছে 10, তো অর্ধেক কত হবে? তার মানে এই ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, মানে এইখান থেকে এইটুকু তো ব্যাসার্ধ, তো পুরাটা হচ্ছে ব্যাস। ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? ব্যাসার্ধ। তো এখানে ব্যাস আছে 10, 2 দিয়ে ভাগ করলে পাবো কত? এই 5, 2 10-এর ভিতরে দেবে 5 বার, তো 5 সেন্টিমিটার। এটা হবে কি ব্যাসার্ধ। তার মানে এইখানে ব্যাস যা থাকবে ব্যাসার্ধ তার অর্ধেক হবে, তাহলে ব্যাসার্ধ হবে কত? 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। তো এর পরের যে ম্যাথটা দেখো, 8 নম্বর যে ম্যাথটা আছে, এখন আমরা সেই ম্যাথটা সমাধান করব। যে ডান পাশের চিত্র অনুযায়ী আমরা একটা বাক্সে একই প্রকারের 5টি থালা রাখলাম। এই দেখো এগুলো হচ্ছে থালা, 1টা 2টা 3টা 4টা 5টা থালা একটা বক্সের ভিতরে রাখলাম। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্ন বলতে কি, প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে ক এর দৈর্ঘ্য কত? প্রত্যেক থালার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি, এই যে থালা, থালা তো একটা বৃত্তাকার মানে গোলাকার, তো এটার কেন্দ্র ধরো এটা, তো এইখান থেকে যে ডিস্টেন্স সেই ব্যাসার্ধ দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। দেখো এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, আর প্রত্যেকটা থালা হচ্ছে একই আকৃতির। এখন এটা যদি আমরা ব্যাসার্ধ পাই 8, দেয়া আছে 8, তার মানে এটার ব্যাস কত হবে? 8-এর দ্বিগুণ, মানে এখান থেকে এটুকু হচ্ছে 8, তা আর এখান থেকে এটুকু যদি আমরা যোগ করি এটাও পাবো 8, তাহলে 8 আর 8 কত হবে? 16। 16 হবে একটা থালার ব্যাস। তো এখানে থালা আছে কয়টা? দেখো এই 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টাতে একই আকৃতি এবং একটা আর একটার সাথে দেখো মিশে আছে, তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে 5টা থালার ব্যাসের সমান। তার মানে একটা থালার ব্যাস পেলাম কত? 16 সেন্টিমিটার। তাহলে 5টা থালার ব্যাস হবে কি এই 16 গুণ 5। তো সেটা তোমাদেরকে আমি লিখে করাচ্ছি এখানে, যে আমাকে প্রথমে লিখে নিতে হবে। দেখো ম্যাথটা একটু বুঝো। এখানে প্রথমে আমি লিখবো যে দেওয়া আছে 8 নম্বর ম্যাথ, এটা দেওয়া আছে, লিখে নিব যে দেওয়া আছে, যা যা দেওয়া আছে সেটা আমি লিখে নিব। দেওয়া আছে প্রত্যেক থালার ব্যাসার্ধ, প্রত্যেক থালার ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। এটা কিন্তু তোমার এখানে দেওয়া আছে প্রত্যেকটা থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এই থালাগুলোকে, এগুলো হচ্ছে এক একটা থালা, এই যে এই ব্যাসার্ধটা দেওয়া আছে কিন্তু 8 সেন্টিমিটার। সুতরাং প্রত্যেক থালার ব্যাস কত হবে? ব্যাস, তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে আমরা ব্যাস যদি বের করি তাহলে ব্যাসার্ধর দ্বিগুণ হচ্ছে ব্যাস, তার মানে 8 গুণ হচ্ছে 2, এত সেন্টিমিটার, তার মানে কি 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার পেলাম কি ব্যাস। এখন থালার সংখ্যা কত? থালার সংখ্যা হচ্ছে 5টা। থালার সংখ্যা সমান কত? 5। থালার সংখ্যা হচ্ছে 5টি, মানে এখানে 5টা থালা আছে। সুতরাং এই 5টি থালার মোট যে দৈর্ঘ্য, 5টি থালার দৈর্ঘ্য কত হবে? 5টি থালার দৈর্ঘ্য হবে, এই একটি থালার ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস আছে কত? 16, তো 5টি থালার দৈর্ঘ্য হবে এই
একটি থালার যে ব্যাস তার 5 গুণ, গুণ হচ্ছে 5, এত সেন্টিমিটার। এখন আমরা এটাকে যদি গুণ করে দিই, গুণ করে দিলে দেখো কত পাবো, 5 পাবো কত, 80 সেন্টিমিটার। দেখো এখানে বুঝো, এই যে থালা, একটা থালার ব্যাস পাইছি কত আমরা, এই 16 সেন্টিমিটার। এখন 5টা থালার ব্যাসই তো হচ্ছে, এই 5টি থালার যে ব্যাস হবে তাহলে সেটাই তো হচ্ছে ক এর মান। তো সেই ক এর মানটাই তো আমাকে বের করতে বলছে। এখানে বলছে যে প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে ক এর দৈর্ঘ্য কত। ক এর দৈর্ঘ্য তাহলে মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর সেটাই হচ্ছে 5টা থালার ব্যাসের সমান। এই কারণে আমরা এই যে যেটা বের করলাম 16, এটাই হচ্ছে তোমার 1 নম্বরের উত্তর। এরপরে দেখো 2 নম্বর আছে কি, যদি ক মানে এই ক এর মান আমরা এখানে 80 বের করলাম, তো এখানেও দেওয়া আছে যদি ক 80 সেন্টিমিটার হয় তাহলে প্রতিটি থালার ব্যাস নির্ণয় করো। তো ক যদি 80 সেন্টিমিটার হয় প্রতিটি থালার ব্যাস, তো এখানে এই যে 80 সেন্টিমিটার এটা হচ্ছে 5টা থালার ব্যাস, 5টা থালার ব্যাস হচ্ছে 80 সেন্টিমিটার। তো সুতরাং প্রতিটি থালার ব্যাস কত হবে, 2 নম্বর হচ্ছে প্রতিটি থালার ব্যাস, প্রতিটি থালার ব্যাস সমান সমান কত হবে, এই 80 ভাগ হচ্ছে থালার সংখ্যা কত 5, সেই 5 দিয়ে ভাগ করতে হবে, এত সেন্টিমিটার। এখন 80কে 5 দিয়ে ভাগ করলে 5 ষোলো 80, 16 সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার এই প্রত্যেকটা থালার ব্যাস। তো এটা হচ্ছে 2 নম্বর উত্তর গেল। এখন আমরা 9 নম্বর ম্যাথটা সমাধান করব। 9 নম্বর ম্যাথটা দেখো এখানে কি দেওয়া আছে যে 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমান 5টি বৃত্ত আঁকা। এই যে এখানে দেখো 1 2 3 4 5, এখানে 5টা বৃত্ত আছে আর প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ আছে কত, 4 সেন্টিমিটার। তার মানে এই যে এখান থেকে, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা কত, 4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আরেকটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে এই পর্যন্ত এটাও হবে কত, 4 সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে কত, 4 সেন্টিমিটার। আবার এখান থেকে এই পর্যন্ত এটাও 4 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত এটাও 4, আবার এখান থেকে এটাও 4, এখান থেকে এই পর্যন্ত এটাও 4 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার। মানে প্রত্যেকটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হবে কত, 4 সেন্টিমিটার। তো এখানে বের করতে বলছে কি, এরকম 5টি বৃত্ত দেওয়া আছে, চিত্র অনুযায়ী কেন্দ্রগুলো যোগ করলে, এই দেখো এই কেন্দ্র আর এই কেন্দ্র, এই কেন্দ্র এটা যোগ করে দিছে। তো চিত্র অনুযায়ী কেন্দ্রগুলো যোগ করলে ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য কত হবে। মানে এই যে একটা লাল চিহ্নিত যে রেখাটা পাইছে, এই রেখার মোট দৈর্ঘ্য কত হবে। তো এখানে দেওয়া আছে কি, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, সুতরাং ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য। তো এটা আগে আমরা লিখে নিব। এটা হচ্ছে তোমার 9 নম্বর এই ম্যাথটা। এটা প্রথমে লিখে নেব, যে দেওয়া আছে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ সমান 4 সেন্টিমিটার। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। সুতরাং ক থেকে খ পর্যন্ত, ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য সমান কত হবে। দেখো এখানে এই টোটালটার দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই এইভাবে, এই রেখাটা, তার মানে 4 যোগ 4 যোগ 4 যোগ 4, এখানে যতগুলো 4 আছে সবগুলো যোগ করে দেবো। তো 4 আছে এখানে 4টা, এখানে 4টা, মানে 8টা 4 আছে। তার মানে মোট দৈর্ঘ্য হবে কত, 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4। দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7, আর একটা যে 8, এত সেন্টিমিটার। দেখো এই যে 4 যোগ 4 যোগ 4 যোগ 4, এখানেও টোটাল 8টা 4 আছে। তো সেইগুলো আমরা জাস্ট যোগ করে দিলাম। তো এখন এই যোগ করলে এখানে 8টা 4, তার মানে যোগ করলে পাবো হচ্ছে
4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 হচ্ছে 20, 24, 28, 32, তার মানে 32 সেন্টিমিটার। 32 সেন্টিমিটার এটা হচ্ছে ক এবং খ রেখাংশের মোট দৈর্ঘ্য। তো এটাই হচ্ছে তোমার এই 9 নম্বর ম্যাথের উত্তর। তো আমরা আজকের ভিডিওর এই লাস্ট যে ম্যাথটা আছে, জ্যামিতি আছে, সেটা শিখবো এখন। কম্পাস ব্যবহার করে বাম পাশের নকশাটির মতো নকশা আঁকো। এইখানে দেখো একটা নকশা দেওয়া আছে, এই নকশাটা এইখানে আঁকতে হবে, সেটা হচ্ছে কম্পাসের সাহায্যে। তো প্রথমে আমরা একটা কম্পাস নিব। দেখো এই যে একটা কম্পাস আমি নিলাম, এই যে একটা কম্পাস নিলাম, যে কম্পাসে ধরো এখানে পেন্সিলের পরিবর্তে তোমরা যেন দাগটা বা বৃত্তের শেপটা ভালোভাবে বুঝতে পারো, এই কারণে আমি একটা কলম সেট করে নিয়েছি। তো এখন এই কম্পাসের সাহায্যে আমরা এটা ড্রয়িং করব। তো এখন এটা ড্রয়িং করার জন্য দেখো প্রথমে যেটা করতে হবে, এই যে চারপাশে যে 4টা ডট আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, এই ডটগুলা থেকে আগে বৃত্তটা ড্রয়িং করতে হবে। দেখো এখানে এই যে যে বৃত্তটা আঁকছে, এই যে এইটাকে কেন্দ্র করে এই বৃত্তটা আঁকছে, আবার এইটাকে কেন্দ্র করে এই বৃত্তটা, আবার এটাকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত, এটাকে কেন্দ্র করে এই বৃত্তটা। তো এইভাবে 4টা বৃত্ত আগে ড্রয়িং করছে, দেন হচ্ছে এটাকে কেন্দ্র করে এই বড় বৃত্তটা ড্রয়িং করছে। তা আমরাও তাই করব। দেখো এই যে এটাকে কেন্দ্র করে এই যে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। এই দেখো এই যে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। এই বৃত্ত যখন আঁকবো তখন কিন্তু এই পেন্সিল বা কলম যেটা এখানে সেট করো, সুন্দরভাবে সেট করবা যেন তোমার বৃত্তটা স্পষ্ট হয়। দেখো এই যে একটা বৃত্ত আঁকলাম, এই যে এখান থেকে আবার আরেকটা বৃত্ত আঁকবো এইটাকে কেন্দ্র করে। দেখো এই যে এখান থেকে আরেকটা বৃত্ত আঁকবো। দেখো কম্পাস যদি একটু মুভ করে তাহলে কিন্তু তোমার বৃত্তর শেপটা ঠিক থাকবে না। এই যে এইটা হচ্ছে এই যে বৃত্তটা এটা হবে। প্রথমটা আমার কিন্তু একটু ছোট হয়ে গেছিল প্রথম মাপটা। তারপরে দেখো এইটাকে কেন্দ্র করে আমরা আর একটা বৃত্ত আঁকবো এইটাকে কেন্দ্র করে। তো এটাকে কেন্দ্র করে এই দেখো এই যে এই পর্যন্ত মাপ একই মাপ আছে, মাপ তো নেই আছে আগে, যে এটাকে কেন্দ্র করে আমরা যে আর একটা বৃত্ত ড্রয়িং করব। এই দেখো আরেকটা বৃত্ত হয়ে গেল। এখন এইটাকে কেন্দ্র করে এই চারপাশে যে 4টা বৃত্ত আঁকতেছি এই সবগুলো কিন্তু একই মাপের, এই 4টা বৃত্ত আমরা ড্রয়িং করে ফেলব। দেখো এখন হচ্ছে কাজ হচ্ছে বড় যে বৃত্তটা সেটা আমাকে ড্রয়িং করতে হবে, যে এখানে বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা আর ব্যাসার্ধ হচ্ছে এই পর্যন্ত। দেখো এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত, তো এই মাপে তোমার এখান থেকে একটা বৃত্ত আঁকতে হবে, যে এই মাপে এখান থেকে এই যে এই মাপে। এখন দেখো এই বড় বৃত্তটা আমরা ড্রয়িং করব। এই দেখো তাহলে আমার এইখানে যে যতগুলা বৃত্ত ছিল বা এই যে এখানে যে শেপটা ছিল বা যে নকশাটা ছিল, এখানেও কিন্তু আমরা সেম নকশাটা এঁকে ফেললাম। তো আমার এখানে এই দ্বিতীয় বৃত্তটা আঁকার সময় একটু মেজারমেন্টটা কিন্তু ছোট হয়ে গেছিলো, এই কারণে এখানে ডাবল রেখা দেখা যাচ্ছে। তো তোমরা এই বৃত্তগুলো একটু কেয়ারফুলি ড্রয়িং করবা বা কেয়ারফুলি আঁকবা, কারণ এইখানে যখন কম্পাসটা ধরবা তখন কিছু বিষয় খেয়াল করতে হবে। এইখানে যে পেন্সিল বা যে কলমটা সেট করবা এটা খুব টাইটভাবে সেট করতে হবে। আবার এই কম্পাসটা এটা যেন যখন বৃত্তটা আঁকবা তখন এরকম যেন ছোট বড় না হয়ে যায়, তখন কিন্তু তোমার এই বৃত্তর মাপটা সঠিক থাকবে না, তখন কিন্তু সঠিক বৃত্তটা হবে না। তো এইটা খেয়াল করতে হবে যখন বৃত্তটা আঁকবা। তো ঠিক আছে, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 114 নম্বর পৃষ্ঠার এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের 114 নম্বর পৃষ্ঠার যে জ্যামিতি যেগুলো ছিল সেগুলো আলোচনা করলাম বা সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা সবাই এখানে যে 4টা প্রবলেম ছিল বা 4টা জ্যামিতির বিষয় ছিল সেগুলো ভালোভাবে বুঝতে পারছো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর তোমাদের সহপাঠীদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো যেন সবাই তোমরা এই ম্যাথগুলো সহজে শিখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা 11 অধ্যায় সেটা শুরু করব। আজকে আমরা দশম অধ্যায়টা কমপ্লিট করলাম বা শেষ করলাম। আমরা পরের ভিডিও থেকে আমরা
এই পরিমাপ বা 11 অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।